তো এতক্ষণ আমরা যে নাটকটি দেখলাম এটা একটা অ্যামেচার থিয়েটার। এমনই বহু অ্যামেচার থিয়েটার গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে থিয়েটার করে থাকেন, নাট্যচর্চা করে থাকেন, আর তারপর হারিয়ে যান ইতিহাসের পাতায়। আর অ্যামেচার থিয়েটারের কলাকুশলীরা যারা নিজেদের গাটের খরচ করে নিজেদের স্বাভাবিক জীবনকে এগিয়ে নিয়েও নাটককে সময় দিচ্ছে বছরের পর বছর। বহু ভালো অভিনয়, দারুণ কিছু নাটকেরা ক্রমাগতই করে যাচ্ছেন। কিন্তু এদের কথা আমরা কি কেউ মনে রাখি? আজ আমি আপনাদের অ্যামেচার থিয়েটারের এমনই এক শখের অভিনেতার কথা শোনাতে চাই, অশোক দত্ত। হ্যাঁ, ঈশান বাংলা বলুন বা বরাক উপত্যকাই বলুন, তিনি এক সুপরিচিত নাম। অশোক দত্ত ওরফে অভি। বরাকের নাট্যজগতে তিনি অভিধা নামেই সুপরিচিত। তার সংক্ষিপ্ত পরিচিতি বলতে 1951 সালে জন্ম, মা বাবার তৃতীয় সন্তান। বংশ পরম্পরায় জমিদার ঘরানার হলেও তার বেড়ে ওঠা আরও 5টি মধ্যবিত্তের মতোই। স্কুল কলেজ পেরিয়ে একটি সাধারণ সরকারি চাকরি, আরও 5টি পরিবারের মতোই। বড় হয়ে যে নাটক করব এই ভাবনা হয়তো মনেও ছিল না, কিন্তু বিধির বিধান। আরে ফুললে ফুলব আগুনে না ওই উড়াইব বাতাস, আমার কাছে সবই সমান। সালটা খুব সম্ভবত 1981-82 সাল। শিলচরের অম্বিকাপট্টি চত্বরে ছিল আড্ডা, তাস, ক্যারাম ইত্যাদি নিয়ে বেশ চলছিল জীবন। সেই সময় কথা আমরা শুনেছি তার দিদির কাছ থেকে। ওনাকে ছোটবেলায় খুবই দুরন্ত বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া খুব পছন্দ করত। এর জন্য বাবা ওকে বকুনিও দিত, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। হঠাৎ একদিন দেখা গেল সে খুব শান্ত হয়ে গেছে। সে আমাকে অবাক করে দিল, আমাদেরকে। তারপর নাটক জগতের সাথে সে নিজেকে এভাবে জড়িয়ে ফেললো যে আমরা টেরই পেলাম না। সেখান থেকে মঞ্চের নায়ক হয়ে ওঠা, দশরূপক সাংস্কৃতিক সংস্থায় জীবনের প্রথম নাটক, সম্ভবত একটি অবাস্তব গল্প। সেদিন থেকে আমৃত্যু অভিধা দশরূপকের সাথে জড়িত। জীবনের প্রত্যেকটি নাটক উনি করেছেন দশরূপকের হয়েই। কিন্তু তাকে নাটকে নিয়ে আসা এত সহজ ছিল না। এই বিষয়ে আমরা কথা বলেছি সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অলোক পাল চৌধুরীর সাথে। অশোক দত্ত ওরফে অভি কি করে আমাদের সংস্থা দশরূপকে নাটকে আসলো? আমি মোটামুটি নিজে ব্যক্তিগতভাবে নাটক করি। আমাদের পাড়াতে প্রচুর নাটক হতো। তখনও আমাদের ক্লাব মানে সংস্থা দশরূপক সাংস্কৃতিক সংস্থা তৈরি হয়নি। তারপর বন্ধুর সঙ্গে আমার আড্ডাটা ছিল, আমারও আড্ডা ছিল। আড্ডাটা ছিল সুবল সাহার চায়ের দোকান, মানে আমাদের সুবলদার চায়ের দোকান জেল রোডে। অভি সুবলদার
স্টলের বিপরীতে একটা বড় আম গাছ ছিল। ওই আম গাছের তলায় ওরা কয়েকজন মিলে, ওরা মানে ওর একদম ব্যক্তিগত বন্ধু যারা কিছু ছিল চৌরঙ্গীর দিকে, ওরা এসে বসতো এবং চেস ইত্যাদি ইনডোর গেমস খেলত। চৌরঙ্গীতে পুজো উপলক্ষে রথীন্দ্র চক্রবর্তী নাটকের জন্য আমাকে নিলেন। আমি গেলাম। আমি পরদিন এসে বললাম অভিকে যে অভি, আমি কালকে রথদার নির্দেশনায় আমি কিন্তু ওখানে নাটক করছি। তখনই প্রথম শুনলাম অভির মুখে, অভি বলল যে আমার নাটক করতে খুব ভালো লাগে। তারপরে যখন পুজোর নাটক আসলো আবার পরের বছর আমাদের পাড়াতে, তখন মানে জেল রোড পাড়াতে, আমি জোর করে ওকে নিয়ে গেলাম আমাদের পুজোর নাটক করার জন্য। ও আঞ্চলিক ভাষায় স্বচ্ছন্দ ছিল। এরপরে আস্তে আস্তে আমাদের সংস্থা যখন তৈরি হলো, সংস্থা তৈরি হওয়ার পর তখন আমরা কলকাতার নাটক ছাপা নাটক দিয়ে আমরা করি, বইয়ের ছাপা নাটক দিয়ে আমরা নাটক করি, চলছে। এর মধ্যে প্রথমে ওর যে নাটকটা ও করেছে, ওটাতে করেছে একটি অবাস্তব গল্প। এই ছিল ওর জীবনে প্রথম আমাদের দশরূপক সাংস্কৃতিক সংস্থার নাটক। তারপর ধীরে ধীরে চিত্রভানু ভৌমিকের হাত ধরে দশরূপকের পরিবেশনায় একের পর এক কালজয়ী নাটকে দুর্দান্ত অভিনয়ের সুবাদে বরাক উত্তর ভারতের একজন বিশিষ্ট অভিনেতার পরিচিতি লাভ করেন আমার অভিদা, মানে অশোক দত্ত। নাট্যকার পরিচালক চিত্রভানু ভৌমিক, যাকে আমরা ঝুমুরদা বলেও ডাকি, তার সঙ্গে অভিদার ছিল এক মানে সুনিবিড় সম্পর্ক। তবে সেই প্রসঙ্গে বলতে গেলে অভিদার সকলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ ভাব, তা সে ছোট হোক, বড় হোক বা সমবয়সী হোক না কেন। যাকে সেই বিষয়ে পরে আলোচনা করা যাবে, কিন্তু এখন আমি যেটা বলতে চাইছি, মানে অভিদা উনি কি চিন্তা করতেন ওনার নাটক নিয়ে, ওনার ভাবনা নিয়ে, মানে একটা অদ্ভুত অন্যতম ক্যারেক্টারাইজেশন ওনার চিন্তা দিয়ে, ওনার কাজ দিয়ে বেরিয়ে আসতো। সেটা কি করে? তো সে বিষয়ে কথা বললাম আমরা ওনার চিরকালের বন্ধু নাট্যকার পরিচালক চিত্রভানু ভৌমিক অর্থাৎ ঝুমুরদার সাথে। অভি মানে অশোক দত্ত, আমি তার সঙ্গে প্রায় 80 সন থেকেই একসঙ্গে আমরা কাজ করছি। আমরা বন্ধু যতটা, আমরা সহকর্মীও বলতে পারি। এই ক্ষেত্রে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং সবচেয়ে বড় কথা, আমি অন্য অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি, কিন্তু ওর মধ্যে একটা বিশেষ গুণ, যেটা তাকে বলা যায় ডিরেক্টরস অ্যাক্টর, কারণ সে নিজেকে চরিত্র অনুযায়ী তৈরি করতে পারত এবং ডিরেক্টর কী চাইতো সেটাকে জানতে চেষ্টা করত, এবং যে আমার কাছ থেকে মানে ওর পক্ষে যেটা সম্ভব সেটা সে সবসময় চেষ্টা করে যেত, এবং সেই জন্যে নিজের চরিত্রে যতটা বদল দরকার, যতটা বদলানো সম্ভব সেটা করতে পারত। এমনকি অনেকে ভাবতেও পারবেন না সে এমন একটি চরিত্র করেছে, একটি চরিত্রে শুধু নিজের চরিত্রে শুধু একটা ছোট্ট একটা কাপড়ের টুকরো পড়েছিল নিজের, আর কিছু নেই শরীরে। এই চরিত্রটি সে মঞ্চে দাঁড়িয়ে করেছে। এটা আমি মনে হয় না শিলচরে কেউ এই ধরনের অভিনয় করতে রাজি হবেন, কিন্তু সেই কাজটা করেছে। নিজেকে বিভিন্ন যেমন আমি দেখেছি সে অভিনয় করেছে যখন আমরা কলকাতায় একটা মঞ্চে করেছিলাম অভিনয়, ওর সেই চরিত্রটা খুব প্রশংসা পেয়েছিল তখন, কারণ ওই চরিত্রের সঙ্গে একদম মিলে গিয়েছিল। এটা সবার মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না। আজকাল অনেক অভিনেতা অভিনেত্রী
নাটকের স্ক্রিপ্ট পড়েন না, তারা নিজের অভিনীত চরিত্রের ব্যাপারে খালি খোঁজ খবর নেন। কিন্তু অশোক দত্ত এমন একজন, সে নাটকের স্ক্রিপ্টটি পুরো জানতো এবং অনেক ক্ষেত্রে সে মুখস্থ করে নিত সেই পুরো স্ক্রিপ্টটি। কারণ সে জানতো যে একটা চরিত্র নির্মাণে সমস্ত স্ক্রিপ্টের গুরুত্ব কতখানি, পুরোটা জানতে হয়, পুরোটাকে বুঝতে হয়, তাহলে তো সেই চরিত্রের মধ্যে ঢোকা যায়। অভিধা নাটককে এতটাই ভালোবাসতেন যে মহড়া চলুক বা না চলুক, সঙ্গে কেউ আসুক বা না আসুক, প্রতিদিন সময় করে ক্লাবে চলে আসতেন। তার মানে ঘড়িতে ঠিক সন্ধে 7টা। নাটক বলুন কিংবা ক্লাবই বলুন, অভিধার এতটা গভীর টান ছিল যেটা আকসার আর পাওয়া যায় না, আমি বলতে পারি চোখেই দেখা যায় না। নাটক ছাড়াও অভিধার খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা ছিল খুবই প্রিয়। তেমনি একদিনের কথা আমি আপনাদের শোনাতে চাই। একদিন বন্ধুরা মিলে ঠিক করলো এক অনুষ্ঠানে যাবে, সবাই অপেক্ষা করছে। না 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 না, এটা ঠিক, যে দিন থেকে শুরু করছি আমরা একটা দিন টাইম লিয়াইছে না 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 না, এটা এরকম দেখ। আরে তুই দেখ দেখ দেখ, আমরা সব পালাইয়া এখন আইছি আমরা, আর হের নি কোনো দেখা আছে? না 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 না, এটা আচ্ছা কি হইছে তোর? দেখছস ঘড়িটা দেখ, ঘড়িটা দেখ, তুই কয়টা বাজে দেখছি? ঘড়ি দেখছি। হ্যাঁ কি হইছে? সামনে আইতাম রে, সামনে আইতাম, কি পরিবার ছিল ট্রাফিক দেখ দেখ, অজুহাত দেখ, অজুহাত দেখ। না মিছা কথা আর কইও না বাবা, বয়স হইছে। ও এইটা বুঝান নিয়ে, এটা বয়স হইছে। হ্যাঁ ওই বয়স হইছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দে বাদ দে, ধর 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 উঠা। অজুহাত দিছলে ধরা পড়ছস তখন, একেবারে ধরা পড়ে গেছে। তোমার গানের মতো নই গেছে, আগের বাহাদুরি এখন গেল। ঠিক তো বলছিলাম খেলাধুলো। ও খেলাধুলো বলতে একটা কথা মনে পড়লো, যেটা অনেকেই হয়তো জানেন না, যে অভিধা খুব দাবা খেলতেন বা খেলতে ভালোবাসতেন। তার পারিবারিক জীবন বলতে 1991 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীমতী দোলার সাথে। তারপর 2টি পুত্র সন্তান, ছিমছাম একটি পরিবার। পরিবারের প্রত্যেকের সাথে ছিল তার এক সুনিবিড় সম্পর্ক, যা তার নাতনি আদরের বুলবুলির মুখে উঠে আসে। অভি আমার দাদু হয়, কিন্তু আমি তাকে অভি বলেই ডাকি, কারণ আমি ছোট থেকে শুনেছি আমার ঠাকুমাকে তাকে অভি বলে ডাকতে। সে আমাকে খুবই ভালোবাসতো। আমি যখনই তার কাছে যেতাম, সে আমার সাথে অনেক খুনসুটিপনা, তারপর এই ভাই বোনদের মতন ঝগড়াঝাটি এরকম করতো। আমিও তখন ছোটবেলায় খুব রেগে যেতাম, আমি বলতাম এক্সট্রিম হয়ে যাচ্ছে কিন্তু, আর তখন আমাকে সে বুলবুলি টুনটুনি রাগ করে না করে বুঝিয়ে দিত। সব কিছুর পরেও অভিধা ছিলেন নাটক অন্তঃপ্রাণ। এ যাবৎ প্রায় 30 থেকে 40 খানি নাটকে উনি অভিনয় করেছেন, আর তার মধ্যে যে 2টি নাটক ওনাকে খ্যাতির চূড়ান্তে পৌঁছে দেয়, তার মধ্যে 1 লালমোহনের সংসার, আর 2 আইজো আন্ধাইরে। তো সে প্রসঙ্গে বলতে গিয়ে বিশিষ্ট সাহিত্য আলোচক ডক্টর সঞ্জীব দেবলস্কর বলেন, লালমোহন খ্যাত আমাদের অভি অর্থাৎ অশোক দত্ত আমার চোখের সামনে সবসময়ই মনে আছে, এবং আমি চিত্রভানুর নাটক মানেই কিন্তু আমি মানে আলাদা করে দেখতেই পারি না যে অশোকবাবু থাকবেন না। এবং সেই লালমোহন, সেই ওঝা, এবং তার যে কথার ঢং এবং যে গানের সুর যেগুলোকে যেভাবে তিনি করেছেন, এটা বরাক উপত্যকার বলা যেতে পারে লোকজীবনের একটা ট্রেট, এবং হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অফ দিস ভ্যালি।
একটি নাটককে কিভাবে মজ্জাগত করে নিতে হয় তা অভিদা দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে বিশিষ্ট নাট্যবিচারক, নাট্য আলোচক ডক্টর বিশ্বতোষ চৌধুরী বলেন, আইজো আন্ধাইর কিংবা আইজো আন্ধাইর যেভাবেই বলেন না কেন, তার প্রধান একটি চরিত্রে ছিলেন অশোক দত্ত, অভিদা। অভিদার অভিনয়ের মূল যে বৈশিষ্ট্যটা ছিল সেটা ছিল একটা টাইপ ক্যারেক্টার থাকে না, তার মানে এই নয় অভিদা অন্য চরিত্রে অভিনয় করতে পারবেন না তা নয়। দেহাতি চরিত্র, শ্রমিক মেহনতি মানুষ, কিংবা ধরুন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব বড় দাদা, এত দক্ষতার সঙ্গে অভিনয় করতেন এবং তিনি যখন সংলাপ নিক্ষেপ করতেন মঞ্চে, দর্শক আসনে বসে আমাদের প্রত্যেকের মনে হতো এ কি অভিনয় না অন্য কিছু, মানে প্রত্যক্ষ বাস্তবকে কি আমরা দেখছি। আবার এক সময়ের নাট্য সহকর্মী প্রবীণ নাট্য অভিনেতা বিধান চৌধুরী অভিদা সম্পর্কে বলেন, অভি আমার নাট্য জীবনের, আমার অভিনয় জীবনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে। তার সাথে বেশ কয়েকটা নাটকে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল। শুধুমাত্র আইজো আন্ধাইর নাটকেই আমি তার সঙ্গে প্রায় 46 বার অভিনয় করে ধন্য হয়েছি। অভি ছিল এক বিরাট চরিত্রাভিনেতা। তার অভিনীত চরিত্রগুলি তার অভিনয় দক্ষতায় একেবারে জীবন্ত হয়ে উঠত। আমরা কথা বলেছিলাম অভিদার প্রায় প্রতিটি নাটকের সঙ্গী অথবা জুটি বলতে পারেন, যারা একই সঙ্গে বহু নাটকে একসাথে কাজ করে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন, সেই মিতালি রাজকুমারীর সাথে। আমরা দুজনেই দশরূপক সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অনেক বছর থেকে যুক্ত। নানা নাটকে উনি আমার বিপরীত চরিত্রে অভিনয় করেছেন। আমি ওনার সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। রিহার্সেল দিয়েই আমরা নাটকটাকে নিজের আয়ত্তে আনতে পারতাম। অভিজ্ঞতার ভেতরে অনেক কিছু আছে, সামান্য সামান্য জায়গাগুলো যে সুন্দর করে দেখাতে পারতো। আমরা সবাই জানে যে যেহেতু দশরূপক ক্লাবের নাট্যকার হিসেবে, নির্দেশক হিসেবে আমরা চিত্রভানুভূমিকেই কথাই সবসময় চিন্তা করি, মানে মনে রাখি, কিন্তু তাও অনেক সময় ছোটো ছোটো জায়গাগুলো অভিকাকুকে বললে অভিকাকু বলে দিত। পারতাম না বলেও সবসময় বলতো যে ওইটা ওইরকম একটু যদি করতে পারিস তাইলে মনে হয় একটু ভালো হবে। এরকম নাট্যপাগল লোকেরাই জানে কি করে একটা অ্যামেচার থিয়েটার গ্রুপকে চালিয়ে নিয়ে যেতে হয়, কি করে একটা অ্যামেচার থিয়েটারকে মঞ্চে রূপদান করতে হয়, তার জন্যে কতটা কতটা কষ্ট, কতটা আত্মত্যাগের প্রয়োজন শুধু তারাই জানেন। এমনটি আমাদের অভিদা। আমি একটা এনজিওকে খবর দিয়েছি, বুঝলেন? ওরা বোধহয় এক্ষুনি আসবে। খুব ভালো, হ্যাঁ খুব ভালো বলেছে। এই তো এসে গেছে। ও এসে গেছে, আচ্ছা আচ্ছা এসে গেছে। ফোন কে করেছিল? হ্যাঁ আমি করেছিলাম। আচ্ছা ইনি? হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আমরা ওনাকে নিয়ে যাই। হ্যাঁ দাদু যাবেন আমাদের সাথে? একটা ঘরে যাব। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই আমরা মিলে থাকবো। আপনার নাম কি? নাম? আপনার বাড়ি কোথায়? বাড়ি? আরে থাক থাক, এসব হবে না। ডাক্তারবাবু আসবে, ডাক্তারবাবু আসলেই হবে। এই তো সুন্দর লাগছে। মঞ্চনাটক ছাড়া অভিদা আকাশবাণীর শিলচর থেকে প্রচারিত অনেক রেডিও নাটকে অংশগ্রহণ করেন, আর তার মধ্যে উল্লেখযোগ্য লালমোহনের সংসার। 1992 সালে, দাঁড়ান দেখাই, একটা সেকেন্ড, এই যে
আকাশবাণী অ্যানুয়াল অ্যাওয়ার্ডস 1992, এতে লালমোহনের সংসার প্রথম পুরস্কার অর্জন করে। আর এটি এক বিরল ঘটনা। আর এই নাটকের মুখ্য চরিত্রে যিনি ছিলেন তিনি অশোক দত্ত। শুধু অল ইন্ডিয়া রেডিওই নয়, দূরদর্শনের পর্দায়ও অভিদা নিজের প্রতিভার ছাপ রেখে গেছে। না অতক্ষণ আগে আইছি, একটু চবন প্লাস খাই। না না, কেন গো? আজকে না হয় আপেল খাইলা। আপেল? মাই বাবার ডাকে শৈব নি গো। শৈব শৈব নে দেন তো আদর করিয়া দিছুন যখন। আমি আই লোকে দা ও দাদা না নে কিচ্ছু কিনিয়া খাই যাইস যা। রিতা, স্বপ্ন দেখি আর না তো আমি যাই কিছু খাইমু আজকে। ওই নেই আপনার প্রিয় শচীন কর্তার গান। আমিও শচীন কর্তার রফি শুনি, বড় সুরে গায় তারা না। দূরদর্শন কেন্দ্র শিলচর দ্বারা প্রচারিত বহু টেলিফিল্ম, টেলিপ্লে, হাস্যকৌতুক নাটকে তার পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে। শিলচর দূরদর্শন কেন্দ্র দ্বারা প্রচারিত প্রথম টেলিপ্লে ছিল আইজো আন্ধাইর, আর তার অন্যতম চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের অভিদা। অসাধারণ অভিনয় প্রতিভার জন্যে অনেক পুরস্কারে ভূষিত হন আমাদের অভিদা। তার মধ্যে ত্রিপুরার খোয়াইয়ে অনুষ্ঠিত শেখর স্মৃতি নাট্য প্রতিযোগিতা, ধর্মনগর ক্লাসিক কালচারে সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতা এবং শিলচরে অনুষ্ঠিত রূপমের ব্যবস্থাপনায় নরেশ চন্দ্রপাল স্মৃতি নাট্য প্রতিযোগিতা। দিনের পর দিন মহড়া চালিয়ে যাওয়া, নিজের ব্যক্তিগত বা পারিবারিক ক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করে। তারপর এলো সেই দিন 2024 সালের 3রা অক্টোবর। এই মহান অভিনেতা আমাদের ছেড়ে এই পৃথিবীকে ছেড়ে চিরকালের জন্য চলে যান। সে যাই হোক, আমাদের বক্তব্যের বিষয় অভিদা চলে যাওয়ার পর অনেক শোকবার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। অশোক দত্ত শিলচরের দশরূপকের একজন প্রাণপুরুষ ছিলেন। লালমোহনের সংসারের সেই লালমোহন যেমনভাবে অভিনয় প্রাণ দিয়ে করতেন, ঠিক একইভাবে সংগঠক হিসেবে তিনি ছিলেন দশরূপকের মেরুদণ্ড। যেদিন তার মৃত্যুর খবরটা পেয়েছি সেদিন থেকেই খুব খুব কষ্ট হচ্ছিল, খুব মনে হচ্ছিল খুব
আত্মীয়, খুব নিকট পরিজন একজনকে হারিয়েছি। বরাক উপত্যকার নাট্যশিল্পের একজন গুণী ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। শ্রদ্ধেয় অশোক দত্ত খুব বড় মাপের অভিনেতা, বড় মাপের শিল্পী। তাকে আমরা যে যে নাটকগুলোয় দেখেছি, তার সমস্ত নাটকেই বিভিন্ন চরিত্র তিনি রূপদান করেছেন। তাকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। অভিদাকে আমার কেউ বলতে পারে যে সত্যজিতের সৌমিত্র, ঝুমুরদার অভিদা। আমার কাছে অনেক বেশি মনে হয় যে সামমেনেগালের সাধু মেহের। ওই সন্তোষ দত্তের জটায়ুর মতন, মানে আমার কাছে অভিদা ওই চরিত্রগুলোর সাথে, ঝুমুরদার নাটকগুলোর সাথে এত একাকার হয়ে আছে যে আমাদের স্মৃতিতে ওটাই উজ্জ্বল হয়ে থাকবে। আমি বিশ্বাস করি থিয়েটার সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের জায়গা থেকেই অশোকদা এবং আমার সম্পর্ক। এবং আমি আরও বিশ্বাস করি শিল্পীর কোনো দেশ হয় না, কাল হয় না, জাতি, ধর্ম, লিঙ্গ হয় না। শিল্পী অবিনশ্বর আত্মার মতো, শিল্পী স্বয়ং ঈশ্বর। সুতরাং অশোকদার মৃত্যু হয়েছে, অশোকদা চলে গেছে আমাদের ছেড়ে, এটা ভাবতে আমার সমস্যা আছে। আমি বরং কায়মনোবাক্যে এটাই বিশ্বাস করব, অশোকদা অমর হয়েছেন। আগে দৃশ্যমান অশোকদার সঙ্গে আমি গল্প করতাম। দৃশ্যমান অশোকদার এত বছরের অভিনয়ের স্মৃতিকথাগুলো আমাকে, সেই সঞ্চয়গুলো আমাকে তিনি উজাড় করে দিতেন। এখন আমি অদৃশ্য অশোকদার সঙ্গে হাত ধরাধরি করে পথ হাঁটব এবং তার আশীর্বাদ, তার সঞ্চয়, তার স্মৃতি তিনি আমাকে উজাড় করে দেবেন। কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়, দেখি এই ব্রহ্মাণ্ড আজব কাণ্ড, লীলা বোঝা দায়। কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়। আমরা সত্যি একজন গুণী শিল্পীকে হারিয়েছি। জীবনেরই প্রকৃতির নিয়মে আমাদের যেতেই হয়, কিন্তু অভিদা যেন আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে চলে গেছেন। তবুও আমরা আশাবাদী যে অভিদার সেই কাজটুকু আমরা শ্রদ্ধা সহকারে স্মরণ করছি। তবে যেটা বলতে চেয়েছিলাম, এই অ্যামেচার থিয়েটার গ্রুপ অথবা তার কলাকুশলীদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে আপনাদের উপর। হ্যাঁ, আপনারা মানে দর্শক। আসুন না, আমরা এদের একটু আর্থিক সাহায্য অথবা একটু প্রশংসা, একটু সম্মান জানাই, তাতে ভবিষ্যতে হয়তো এমন নাট্যপাগল লোকেরা একটু স্বস্তি পাবে। আসুন। দশরূপক সাংস্কৃতিক সংস্থার হয়ে
অশোক দত্ত যে কাজটা করে গেছেন, এবার আমরা তার উত্তরসূরি। আমাদের সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। তবে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে দশরূপক সাংস্কৃতিক সংস্থা আগামীতে যেখানেই নাটক মঞ্চস্থ করবে, আর নাটকের প্রাক মুহূর্তে যখনই ওরা ওদের প্রার্থনা সঙ্গীত শুরু করবে, আমার বিশ্বাস অভিদাস সেই সমবেত কণ্ঠের মাঝখানে কোথাও গলা মিলিয়ে সেই এক সুর ধরবে। তা সে সশরীরে নাই বাহুল। যখন জম্বে ধোলা তানপুরাটার তার গোলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়। যখন জম্বে ধোলা তানপুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের করবে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি, এমনি সেদিন উঠবে ভরি, চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি।